বাড়িটা নীতিশবাবুর দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে সম্পদ, ছোট ছেলে সঞ্জয় আর মেয়ের নাম শম্পা। সম্পদ চাকরি করত একটি নামিদামি কোম্পানিতে। 4 বছর আগে বেশ ধুমধাম করে বাবা মায়ের পছন্দে বিয়ে করে সম্পদের বউয়ের নাম আলপনা। মেয়েটা যেমন চোখ ধাঁধানো রূপ তেমনই গুণবতী। নিচের আচার ব্যবহার দিয়ে বিয়ের খুব অল্প সময়ের ব্যবধানে শ্বশুর শাশুড়ির মন জয় করে নেয় আলপনা। বিয়ের বছর না ঘুরোতে আলপনার কোল আলো করে দুই যমজ বাচ্চা হয়। নাম রাখা হয় অপু তপু। হঠাৎ আলপনার সুখের সংসারে কার নজর লেগে গেল কে জানে। বছরখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে সম্পদ মৃত্যুবরণ। বড় ছেলেকে হারিয়ে আলপনার শাশুড়ি সুনিতা পাগল প্রায় অবস্থা হলেও বড় বউকে আগলে রাখে। বৌমা ও ছেলের শেষ চিহ্ন নাতি দুটোকে কিছুতেই কাছছাড়া করতে চান না তিনি। এদিকে আলপনার বয়স কম, দেখতে সুন্দরী। সম্পদ মারা যাওয়ার 6 মাস না ঘুরোতেই আলপনার বাবা মামা জোর করে আলপনাকে নিয়ে যেতে চায়। আলপনা রাজি হয় না। বাবা মা আলপনাকে অনেক বোঝায়, এখানে কিসের টানে থাকবে আলপনা, এই বাড়িতে আলপনার কোনো ভবিষ্যৎ নেই। শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, কয়েকদিন দেখে রাখবে আলপনাকে। তাছাড়া বাচ্চা দুটো হওয়ার আগে আলপনাকে অন্যত্র বিয়ে দিতে চায় তারা। কিছুতেই যখন আলপনাকে নিজের কাছে আটকে রাখতে পারছিল না আলপনার শাশুড়ি, তখন আলপনার বাবাকে আড়লায় ডেকে নিয়ে বাচ্চা দুটোর মাথায় হাত রেখে এমন প্রতিজ্ঞা করেন তিনি মেয়েকে রেখে যেতে বাধ্য হন। বড় ছেলের মৃত্যুর 1 বছর পূর্ণ হওয়ার পর তিনি বুকে পাথর চেপে তার ছোট ছেলে সঞ্জয়ের সাথে আলপনার বিয়ের ব্যবস্থা করেন। সঞ্জয় 6 মাস আগে পড়াশোনার পাঠ চুকিয়ে কিছুদিন আগে দাদা চাকরিটা পেয়েছে। মায়ের খামখেয়ালিপনা কিছুতেই মেনে নিতে চায় না। আলপনা এই বিয়েতে রাজি হতে চায় না। আলপনাকে আলপনার বাবা মা অনেক বুঝিয়ে রীতিমতো ওর কোল থেকে বাচ্চা আলাদা করে দেওয়ার ভয় দেখে এক প্রকার জোর করে মেয়েকে বিয়েতে রাজি করেন তারা। কিন্তু সঞ্জয় কিছুতে রাজি হতে চায় না। দরকার হলে এই বাড়ি ছাড়তে রাজি, তবুও বৌদিকে বিয়ে করতে রাজি হলো না সঞ্জয়। ছোটবেলা থেকে সুনিতা ছোট ছেলে সঞ্জয়টা হয়েছে ঘাটতারা একরোখা টাইপের। যাও একবার না করে তার শত চেষ্টা করার পর হ্যাঁতে পরিণত করা যায় না। সুনিতা কোনো উপায় না পেয়ে বদ্ধ ঘরের ভিতর সঞ্জয়ের সামনে নিজের গলা বরাবর বটি চেপে ধরে। কাঁদতে কাঁদতে বলে, তুই যদি এই বিয়েতে রাজি না হোস, এক্ষুনি আমি তোর সামনে নিজেকে শেষ করে দেব। সন্তান হয়ে মায়ের অপমৃত্যু সহ্য করতে পারবি তো? সঞ্জয় ভীতু কণ্ঠে অস্থির হয়ে বলল, মা বটিটা ফেলে দাও, লেগে যাবে তো। আগে বল তুই রাজি কেন? বুঝতে পারছো না মা? আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। কথা ছিল আমি একটা চাকরি জুটিয়ে ফেললে তোমাদের নিয়ে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে যাব। ভাগ্যক্রমে দাদার চাকরিটা আমার হয়ে গেছে। ওই মেয়েটা আমার সে দিন গুনছে মা। ওইসব 2 দিনের ভালোবাসা 2 দিন পর ভুলে যাবি। বড় বৌমা খুব ভালো মেয়ে বাবা, ওকে বিয়ে করলে তুই জীবনে অনেক সুখী হবি। বৌদিকে নিয়ে আমি অন্য কিছু ভাবতে পারছি না মা, আমার অস্বস্তি হচ্ছে। মানুষটা আমার দাদার স্ত্রী, আমার ভাতিজার মা। ওনাকে সম্মানের নজরে সবসময় দেখছি। তাছাড়া উনি আমার বয়সে বড় হবে। বড় হলে খুব বেশি দিনের বড় না, 6 মাস কি 1 বছরের বড় হবে। তাছাড়া ওর বয়স বোঝাই যায় না। তুই যদি আলপনাকে বিয়ে না করিস, আলপনার বাবা ওকে জোর করে নিয়ে অন্যত্র বিয়ে দিবে। আমার নাতিটি তো প্রথমে বাবা হারিয়েছে, মায়ের বিয়ে হলে মাকেও হারিয়ে ফেলবে। তুই তো দাদার চাকরি পেয়েছিস, অথচ তোর দাদার পরিবারের দায়িত্ব নিতে পারবি না? লোভী কোথাকার। বিয়ে না করেও দায়িত্ব নেওয়া যায় মা। ওই মেয়েকে সারা জীবন আমার বাড়ির দাসী বানিয়ে রাখার জন্য তারা দেবে নাকি? আমার নাতি আমার বড় ছেলের শেষ চিহ্ন। ওদের তুই আমাদের থেকে পর হতে দিস না সঞ্জয়, একটু দয়া কর বাবা। মা বটিটা দাও, তোমার লেগে যাবে। লাগুক লাগুক, তুই আগে কথা দে বিয়ে করবি তুই, না হলে আমি এই জীবন রাখবো না। কেন বেঁচে থাকবো আমি? আমার এক ছেলে মরে গেছে, আর এক ছেলে কথা শোনে না। মা হয়ে আর কত সহ্য করব? একদম কাছে আসার চেষ্টা করবি না সঞ্জয়, সর বলছি, না হলে এক্ষুনি আমার গলা থেকে মাথাটা নামিয়ে ফেলবো। মা আর বোঝার জ্ঞানে নেই, কেমন উন্মাতের মতো করছে। সঞ্জয়ের খুব ভয় লাগলো। সে কোনো মুহূর্তে ধারালো বটিটা মায়ের গলায় লেগে যাবে। ওর জন্য মায়ের কিছু হয়ে গেলে সঞ্জয় বাঁচবে না, মরে যাবে। কেন মা পাগলামি করছে? কেন সঞ্জয়ের মনের কথা বুঝতে চাইছে না? খুব ছোটোবেলায় মাকে না বললেও সঞ্জয়ের মন খারাপের কারণ ঠিক ধরে ফেলতো মা। তাহলে এখন কেন আন্দাজ করতে পারছে না? সঞ্জয়ের বুকের ভিতর কতখানি ক্ষত হয়েছে, অদৃশ্য আগুনে শরীর পুড়ে ছারখার হয়ে গেছে। বড় হওয়ার পর এই প্রথম আর এই শেষ
মায়ের পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল সঞ্জয়। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। মা এতটা পাষাণ হয়ে গেছে সঞ্জয়ের দিকে ফিরেও তাকালো না। অথচ ছোটবেলায় কোনো কারণে কান্না করলে মা অস্থির হয়ে যেত। সঞ্জয়ের মাথাটা মায়ের বুকে চেপে ধরে এটা সেটা বলে কান্না থামাতো। আজ বারবার কেন সোনালির অতীতের কথা মনে পড়ছে বুঝতে পারছে না সঞ্জয়। সঞ্জয়ের চোখে জল মুছে চট করে উঠে দাঁড়ালো। অতীব শূন্য হয়ে ফ্যাকাশে মুখে বলল, আমি রাজি। মায়ের মুখে প্রশান্তের হাসি ফুটে উঠল। হাত থেকে বটিটা ফেলে দিল। ছেলের মাথায় হাত রাখলো। বিড়বিড় করে বলল, আমি তোকে মন ভরে আশীর্বাদ করি বাবা, জীবন অনেক সুখী হবি তুই। সঞ্জয় আর এক মুহূর্ত দাঁড়ানো, ঘরের দরজা খুলে কোথায় যেন চলে গেল। খুব অল্প সময়ের ভিতরে ঘরোয়াভাবে সঞ্জয় আর আলপনার বিয়ের ব্যবস্থা হলো। এই বিয়েতে প্রতিবেশী কয়েক ঘর ও কিছু কাছের আত্মীয়কে নিমন্ত্রণ করা হয়েছে। সঞ্জয় যার সাথে প্রেমের সম্পর্ক ছিল সেই মেয়েটার নাম মাধবীলতা। গায়ের রংটা চাপা, ডাগর ডাগর চোখ, টিকলো নাক, সুন্দর ঠোঁট। গায়ের রং চাপা হলেও এত সুন্দর মায়াবী মিষ্টি চেহারার মেয়ে সচরাচর চোখে পড়ে না। সঞ্জয় আজ কিভাবে যেন জানতে পেরেছে মেয়েটা। শহর থেকে পাগল পাগল হয়ে একা ছুটে এসে মাধবীলতা নামের মেয়েটা এসে দেখলো সঞ্জয়ের হবু বউয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েটা দুই গাল চেপে ধরে এক চিৎকার দিতেই সবাই চমকে তাকালো মেয়েটার দিকে। কয়েক সেকেন্ডে ওইভাবে দাঁড়িয়ে রইল মেয়েটা। সদ্ভিদ ফিরে পেতেই দৌড়ে এসে লুটিয়ে পড়ল সঞ্জয়ের পায়ে। সঞ্জয়কে দু হাতে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছে মেয়েটা। দুইজন মহিলা কিছুতেই সঞ্জয়ের কাছ থেকে মেয়েটাকে কিছুতেই টেনে সরাতে পারলে না। সঞ্জয় যেন পাথরে রূপান্তরিত হয়েছে। একটা শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না, শুধু চোখ দুটো মুহূর্তে লাল টকটকে হয়ে গেছে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই খুব ফিসফাস করছে। মাধবী মাথা তুলে সঞ্জয়ের মুখের দিকে তাকালো। কাঁদতে কাঁদতে সঞ্জয়ের দুই গালে হাত বুলিয়ে দিয়ে বলল, এমন তো কথা ছিল না। তুমি বলেছিলে খুব শীঘ্রই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি কত আশা নিয়ে অপেক্ষা করছি, শুধু তোমার জন্য কতবার বিয়ে ভেঙেছি, আর এই প্রতিদান দিলে আজ তুমি। আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? কত স্বপ্ন, কত আশা, কত অনুভূতি, ইস কত কষ্ট, কোথায় রাখবো আমি? আমার বুকের ভিতর কষ্টে ফেটে যাচ্ছে সঞ্জয়। তুমি আজ এই মুহূর্ত থেকে অন্য কারো হয়ে গেলে আমি সহ্য করতে পারছি না। কেন আমার সাথে এত বড় প্রতারণা করলে তুমি? ভালোই যদি না বাঁচতে, কেন মিথ্যে আশা দিয়েছিলে, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যে স্বপ্ন দেখেছিলে, বাবা মাকে খুব বড় মুখ করে তোমার কথা বলেছিলাম। আমি এখন কোন মুখে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? কি জবাব দিব? অন্য কাউকে যখন বিয়েই করবে তার আগে আমাকে মেরে ফেলতে। তোমার সুখের জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিয়ে দিতাম সঞ্জয়, কিন্তু তোমার প্রতারণা তো সহ্য করতে পারছি না। আমি মরে যাব, মরে যাব আমি। কে কোথায় আছো? আমাকে একটু বিষ এনে দাও তো। মাধবীলতা উঠে দাঁড়ালো। এই প্রথম লোকলজ্জা ভয় না করে মাধবীলতা এক হাত শক্ত হাতে মুঠো চেপে ধরে সঞ্জয়। মাধবীলতা ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো, আমার হাত ছাড়ো, ওই দিকটায় চলো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। কী আর বোঝাবে তুমি? নিজের চোখে তো সব দেখে ফেললাম। সঞ্জয় আরও কিছু বলতে চাইলো, হঠাৎ মাকে দেখে থেমে গেল সঞ্জয়। তবে মাধবীলতার হাতটা ছাড়ল না, শক্ত করে ধরে রাখলো। তারপর কাকে যেন ফোন দিতে সঞ্জয়ের বন্ধু অনিমেষে মাধবীলতাকে জোর করে নিয়ে গেল। সঞ্জয় জড়বস্তুর মতো আবারও আলপনার পাশে গিয়ে বসলো। বিয়ের বাকি নিয়ম শেষ করে ওদের ঘরে নিয়ে যাওয়া হলো। সঞ্জয় ঘরে এসে পোশাক পাল্টে এক মুহূর্ত দেরি করলো না, ফোনটা নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে মাধবীলতাকে অনেকবার ফোন দিল, 4-5বার ফোনটা বেজে বেজে কেটে যায়। তারপরও ফোন বন্ধ থাকে। রাগে দুঃখে ক্ষোভে সঞ্জয়ের বক্ষতলে জ্বলতে থাকে। ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করে পকেট থেকে সিগারেট বের করে একটার পর একটা সিগারেট টানে। কখন অনিমেষ সঞ্জয়ের পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি সঞ্জয়। সঞ্জয়ের কাঁধে হাত রাখতে দীর্ঘশ্বাস ফেলল সঞ্জয়। বলল, মাধু এখন কোথায়? ওকে তো ওর বাসার সামনে দিয়ে এসেছি। একাই চেয়েছিস? না, ওর বান্ধবীকে ফোন করে সংক্ষেপে সব কিছু বলেছি। ও এও বলেছে ওকে যেন চোখে চোখে রাখে। ভালো করেছিস। কী করবে ভাবলি কিছু? সঞ্জয় সিগারেটের শেষ টান দিয়ে শূন্যে ধোঁয়া ছাড়ল। বলল, ভাবাভাবির কিছু নেই, বিয়ে করবো মাধুকে। অনিমেষ চমকে উঠল, অস্ফুট স্বরে বলল, এটা কীভাবে সম্ভব? আমি যে বিয়ে করছি মাধুকে আমি জানাইনি। কে জানালো বুঝতে পারছি না। একদিকে আমার দাদার দায়িত্ব, অন্যদিকে মাধুকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি চেয়েছিলাম বৌদিকে সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে মাধুকে বিয়ে করে আলাদা সংসার পাতবো, অথচ সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। তার মানে তুই 2 বিয়ে করতে চেয়েছিলি? এছাড়া আর কোনো উপায় ছিল? তুই বল। বৌদিদি মাধুর ব্যাপারে সব জানে। আমার বিশ্বাস সব কিছু স্বাভাবিক হলে বৌদিদি আমাকে ডিভোর্স দিয়ে দিত। অনিমেষ উদাস হয়, আনমন হয় বলে, ভগবান হয়তো অন্য কিছু ইচ্ছে।
কী ইচ্ছে তার? আমি বৌদির সাথে সংসার করব না। সংসার যদি করতে হয় মাধুর সাথে আমি সংসার করব। শান্ত হ, এত উত্তেজিত হোস না। সঞ্জয় আবারও ফোনটা কানে চেপে দিল, বিড়বিড় করে বলল, মাধুর সাথে যদি একটুখানি কথা বলতে পারতাম। ফোনটা মাধবীলতা তার বান্ধবী রিসিভ করলো। কতক্ষণ ইচ্ছে মতো সঞ্জয়কে বকাঝকা করলো। এত বকা শুনতে ভালো লাগছে না। ফোনটা সঞ্জয় কান থেকে সরিয়ে ফেলল। কয়েক মিনিট পরে বলল, তোমার কথা শেষ, ফোনটা মাধুকে দাও। মাধবীলতা আপনার মতো প্রতারকের সাথে কথা বলবে না। তুমি ফোনটা দাও ওকে। বললাম তো কথা বলবে না মাধু। আমার মেজাজ গরম করো না তন্নি, ফোনটা দাও ওকে। কী ভেবেছেন? কি আপনি নিজেকে নিজেকে বীরপুরুষ ভাবলে? আসলে আপনি একটা কাপুরুষ, একটা মেয়ে। ফোনটা ওকে দাও বলছি। তন্নি বিরক্ত চেপে ফোনটা মাধবীলতার দিকে বাড়িয়ে দিল। নে একটুখানি কথা বল। মাধবীলতা হাঁটুতে মুখ গুজে বসে আছে, কাঁদতে কাঁদতে গলা ভেঙে বসে আছে। মাথা নেড়ে না বলল। তন্নি দীর্ঘশ্বাস ফেলে সঞ্জয়কে বলল, আপনার সাথে কথা বলবে না মাধু? ফোনটা লাউড স্পিকারে দিলাম। যা বলার বলুন আপনি, ও শুনছে। সঞ্জয় এক হাতে মাথার চুলগুলো টেনে ধরল, চোখ দুটো রক্তলাল। বুক ভরে নিঃশ্বাস নিতে বলল, খুব বেশি রাত হয়নি, সবে সন্ধ্যা লেগেছে। তুমি একটু কষ্ট করে হলো থেকে বের হতে পারবে, আমি আসছি। তন্নি বলে, অসম্ভব, এখন কিছুতেই বের হতে পারবো না। সঞ্জয় রেগে গেল, দৃঢ়কণ্ঠে বলল, ও বের হবে, ওকে বের হতে হবে, আমি আসছি। এত জেদ ভালো না। ঠিক তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, এখন কেন ওর জন্য দরদ উতলে উঠছে? সঞ্জয় আর কিছু না বলে চট করে ফোনের লাইন কেটে দিল। অনিমেষ বলল, তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমি পাগল হয়েছি। কথা না বাড়িয়ে তোর বাইকটা বের কর, আমি আসছি। বিয়ের পর সঞ্জয়ের সাথে একটা বড় কথা হয়নি আলপনার, শুধু বাদ দুয়েক চোখাচোখি হয়েছে আজ কাল রাত্রি। আলপনা বাচ্চা দুটোকে নিয়ে নিজের ঘরেই আছে। সঞ্জয় বাড়ি থেকে যাওয়ার সময় ওদের একটু দেখে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। সুনিতা এই ভর সন্ধ্যাবেলা ছেলেকে বের হতে দেখলো, পদ আগলে দাঁড়ালো, চাপা কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? সঞ্জয় বিরক্ত চেপে বলল, খবরদার মা, আমার ব্যাপারে আর একটাও কথা বলবে না। নিজের গলায় বটি চেপে ধরে যেমন জোর করে বিয়ে করতে বাধ্য করেছ, এই একই থিওরি কিন্তু আমিও জানি মা। হাজার হলো তোমার তো ছেলে আমি। সুনিতা ভয় পেল, বলল, যেখানে যাও না কেন বৌভাতের আগে যেন তোমাকে বাড়িতে পাই। সঞ্জয় চলে গেল। মাধবীলতার হলের সামনে আসতে ঘন্টা 2 সময় লাগলো। এসে দেখলো তন্নি মাধবীলতার এক হাত চেপে আছে, খানিকটা দূরে একটা ঢঙের দোকানে বসে আছে। মাধবীলতা হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য খুব মোস্টামুষ্টি করছে। সঞ্জয় কোনো কথা না বলে হ্যাঁচকা টানে মাধবীলতাকে বসা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল। মাধবীলতা বলল, ছাড়ো আমাকে, আমি হলে যাব। সময় হলে তো অবশ্যই যাবে, এখন চলো আমার সাথে। কোথাও যাব না আমি। জেদ করো না মাধু, মেজাজ এমনিতেই চড়ে আছে। সুন্দরী বউ পেয়েছ, মেজাজ চড়ে থাকবে কেন? আমার মতো কালো মেঘ তো আর বিয়ে করনি যে মেজাজ চড়ে থাকবে। কথা শোনাচ্ছ? প্রচণ্ড অভিমানে মাধবীলতা বলল, তুমি ছাড়ো তো, চলো আমার সাথে। তন্নি, তোমাকে অনেক ধন্যবাদ। আর শোনো, ও আজ রাতে হলে ফিরবে না, তুমি চলে যাও। মাধবীলতা তন্নির এক হাত শক্ত করে চেপে ধরল, বলল, তুই কোথাও যাবি না। সঞ্জয় বলল, মাধু, আমি অনেক ক্লান্ত, খামোখার জেদ করো না শোনা। কি করুণ শোনালো সঞ্জয়ের কণ্ঠ। কথাটা মাধবীলতার বুকে গিয়ে বিঁধল। আস্তে করে তন্নির হাত ছেড়ে দিল। সঞ্জয় ওকে যেখানে নিয়ে গেল, ও চাবি দাও পুতুলের মতো বাইকের পেছনে উঠে সঞ্জয়ের সাথে গেল। অনিমেষ বলল, কোথায় যাবি এখন? দীপ্তর বাসায় চল। না, কারো বাসায় যাব না, আমাদের বরং একটা হোটেলের সামনে নামিয়ে দিয়ে তুই দীপ্তর বাসায় চলে যা। মাধবীলতা আঁতকে উঠল, ভীতিকণ্ঠে বলল, আমি কোনো হোটেলে যাব না। ভয় নেই, কিছু করবো না তোমার সাথে, শুধু আমাদের ভিতরে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবো। আমি তোমাকে বিশ্বাস করি না। ভালোবাসো তো? মাধবীলতা উত্তর দিল না। সঞ্জয় অনিমেষকে বলল, একটা হোটেলে সামনে গাড়ি থামা প্লিজ। মাধবীলতা বলল, বললাম তো আমি যাব না। জেদ করো না মাধু। মাধবীলতা তীব্র আক্রোশে বলল, রাগ, জেদ, অভিযোগ শুধু তোমারই আছে, আমার নেই। সঞ্জয় ঘড়ি দেখল। অনিমেষ একটা বিলাসবহুল হোটেলের সামনে গাড়ি থামাতে সঞ্জয় মাধবীলতার এক হাত চেপে ধরল। স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটা রুম নিল ওরা। রুমে গিয়ে খাবার অর্ডার করলো সঞ্জয়। প্রায় 20 মিনিট পর খাবার চলে আসলো। সঞ্জয় হাত মুখ ধুয়ে মাধবীলতাকে নিয়ে খাবার খেতে বসলো। মাধবীলতা কিছুতেই খাবার মুখে দিল না, শুধু নীরবে কাঁদতে লাগলো। সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি 2 দিন যাবৎ কিচ্ছু খাইনি, খিদের অসহ্য লাগছে আমার। প্লিজ না করো না, অল্প একটু খাও। মাধবীলতা অভিমানী কণ্ঠে বলল, তোমার খিদে লাগছে, তুমি খাও। আমি তো খাবোই রে পাগলি, আগে তুমি খাও। তবু খেতে চাইল না মাধবীলতা। সঞ্জয় জোর করে মাধবীলতাকে খাইয়ে দিল, নিজে খেয়ে নিল। মাধবীলতা খাটের এক কোণে হাঁটুতে মুখ গুজে চুপটি করে বসে আছে। কোমর ছুঁই ছুঁই চুলগুলো সারা পিঠময় এলিয়ে দিয়েছে। সঞ্জয় মাধবীলতার পাশে গা ঘেঁষে ঘনিষ্ঠ হয়ে বসলো। মাধবীলতা এলোমেলো চুলগুলোতে হাত রাখলো।
মাধবীলতার মুখ তুলে সঞ্জয়ের চোখ মেলে সঞ্জয়ের চোখের দিকে তাকালো। সঞ্জয়ের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সঞ্জয় মাধবীলতার গালে আলতো করে এক হাত রাখলো। মাধবীলতা সঞ্জয়ের হাত জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। সঞ্জয় মাধবীলতার মাথাটা নিজের বুকের ভিতর চেপে ধরল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার আমি কিছু কথা বলব, মন দিয়ে শোনো। আমার মা প্রচণ্ড জেদি একজন মানুষ। তুমি প্রায় অভিযোগ করো আমার খুব জেদ। এই জেদটা অবশ্য আমি জেনেটিকভাবে মায়ের কাছ থেকে পেয়েছি। তুমি তো জানোই আমার 2 ভাই 1 বোন। বছরখানেক আগে আমার দাদা মারা গেছে। দাদার দুটো জমজ ছেলে, দুটো ছেলে 2 রকম হয়েছে। একজন দেখতে হয়েছে দাদার মতো, একজন বৌদির মতো। দাদা মারা যাওয়ার পর আমার মা দাদার যে ছেলের চেহারাটা দাদার মতো হয়েছে সেই ছেলেকে আঁকড়ে ধরেছে। মা প্রায় বলে দাদাও নাকি ছোটোবেলায় হুবহু একই রকম দেখতে ছিল। আমাদের 3 ভাই বোনের ভিতরে মা দাদাকে প্রচণ্ড ভালোবাসতো। দাদা ছোটোবেলা থেকে চুপচাপ স্বভাবের মিষ্টভাষী ছেলে ছিল, ছাত্রও মেধাবী ছিল। যদিও দাদাকে চোখে হারানোর পেছনে অন্য একটা কারণ ছিল। দাদা দেখতে হয়েছিল মায়া এর বাবা, মানে আমার দাদুর মতো। দাদু জন দাদার জন্মের 1 দিন আগে মারা যায়, আর 1 দিন পর দাদা হয়। মায়ের দৃঢ় বিশ্বাস দাদু মায়ের সন্তান হয়ে পুনরায় জন্মগ্রহণ করছেন। যদিও এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না, তার জন্য দাদাকে সবসময় আদর যত্ন বেশি করতো মা। আমি আমার ছোট বোন অতিরিক্ত দুষ্টুমির জন্য মায়ের হাতে অনেক মার খেয়েছি। তবে বুঝ হওয়ার পর থেকে দাদাকে কোনোদিন মার খেতে দেখিনি। দাদাকে মা নিজের মেয়ে বলে দেখে বিয়ে করালো। বছর না ঘুরতে দাদার দুটো যমজ বাবু হলো। কী যে সুখের পরিবার আমাদের, কোনো কিছুতে অপূর্ণ ছিল না। ঈশ্বরও বোধহয় এত পরিপূর্ণ পছন্দ করে না, তার জন্য বোধহয় আমার দাদা অকালে মারা গেল। আমি ভেবেছিলাম দাদার মৃত্যু শোক আমার মা সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। প্রথমে কিছুদিন পাগলামি করলেও দাদার ছেলেটাকে দেখে মায়ের পাগলামি আস্তে আস্তে কমে যায়। স্বাভাবিক জীবনে ফিরে এলো মা। কিন্তু ছোটোবেলায় দাদাকে যেভাবে লালন পালন করতো, দাদার যে ছেলেটা দাদার মতো দেখতে হয়েছে সেই ছেলেটাকে নিজের ছেলে মতো আগলে রাখে মা। কিন্তু বৌদির তো কম বয়স, কিসের টানে এই বাড়িতে পড়ে থাকবে? বৌদির বাবা বৌদিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে, বৌদি চলে গেলে তো বাচ্চা দুটো চলে যাবে। কিন্তু আমার মতো বাচ্চা ছাড়া থাকতে পারবে না। আবার বাচ্চার মা ছাড়া বাচ্চা এতিম হোক, এটা আমার মা মেনে নিতে পারবে না। তখনই মায়ের মাথায় ঢুকে গেল বৌদিকে যে করে হোক এই সংসারে সম্মানের সাথে রাখবে মা। দাদার বিকল্প হিসেবে আমাকে পেল। বৌদিকে বাবাকে আড়ালে ডেকে নিয়ে বাচ্চাদের মাথায় হাত কেটে দিব্যি কাটলো মা। মাকে যেন 6 মাস সময় দেওয়া হয়। দাদার মৃত্যুর 1 বছর পূর্ণ হলে আমার সাথে বৌদির বিয়ে দিবে মা। তিনি এই প্রস্তাব মেনে নিলেন। সত্যি 6 মাস সময় দিল আমার মাকে। ততদিনে আমিও দাদার চাকরিটা পেয়ে গেলাম। মা যখন আমাকে ডেকে নিয়ে বৌদিকে বিয়ে করতে বলল, বিশ্বাস করো আমি তখন আকাশ থেকে পড়ছিলাম। বারবার তোমার কথা বলেছি, মা শোনেনি। আমিও মায়ের কথা শুনিনি। মা কোনোভাবে যখন আমাকে এই বিয়েতে রাজি করাতে পেরেছিল না, যখন না একটা কাজ করে বসলো, বটি এনে আমার সামনে নিজের গলায় চেপে ধরলো। হয় আমি বিয়েতে রাজি হব, আর না হয় আমার সামনে নিজেকে শেষ করে দিবে। মা এতটাই বেপরোয়া হয়ে গেছিল, আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। আমি জেদি বদরাইকে হতে পারি, কিন্তু আমার জন্য আমার মায়ের মৃত্যু কিছুতেই সহ্য করতে পারবো না। ওই মুহূর্তে রাজি না হলেও আমার মা সত্যি সত্যি বটিটা নিজের গলায় চালিয়ে দিত। একমাত্র বিয়ে ছাড়া মাকে বাঁচানোর কোনো পথ খোলা ছিল না। মাকে বাঁচাতে বিয়ে করে ফেলেছি বৌদিকে। তবে বিশ্বাস করো আমি এখনও তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে সংসার করতে চাই। মাধবীলতা চোখের জল মুছে হেসে ফেলল। তখনও চোখ দিয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। বলছো একজনকে বিয়ে করছো, অথচ সংসার করবে আরেকজনের সাথে? কথাটা কেমন শোনা গেল না? আমি তোমাকে বিয়ে করব মাধু। মাধবীলতা কেঁপে উঠল, অস্ফুটেশ্বর বলল, কবে বিয়ে করবে? সঞ্জয় বলল, আগামীকাল বিয়ে করব। প্রথম বউকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, বিয়ে করব তোমাকে। একটা সুখের একটা সংসার হবে। আর তোমার প্রথম বউয়ের কী হবে? সঞ্জয় মাধবীর কাঁধ জড়িয়ে ধরে বলল, ও ওর মতো থাকবে, আমরা দুজনে আলাদা বাসা নিয়ে থাকবো। সঞ্জয় হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে মাধবীলতা বিষণ্ণ কণ্ঠে বলল, আমি ভালোবাসার কাঙ্গাল হতে পারি, কিন্তু এতটা খারাপ মেয়ে না তোমার বউ থাকতে জোর করে তোমার গলায় ঝুলে পড়বো। সঞ্জয় অধৈর্য হয়ে বলল, এছাড়া আমি আর কী করতে পারি বলো? 2 নৌকা পা দিয়ে কখনো চলা যায় না সঞ্জয়। তোমার করার অনেক কিছুই ছিল, আফসোস সময় থাকতে কিছুই করনি তুমি। তুমি যে বিয়ে করছো আমাকে তো একবার জানাতে পারতে, জানাওনি। আমি যখন জেনে ফেলেছি তখন কত অজুহাতের কথা বলছো তুমি, যাই বলো না কেন। কখনো যদি তোমাদের মিউচুয়াল ডিভোর্স হয় তখন আমাকে বিয়ে করার কথা ভেবো, তার আগে না। তোমার বউ থাকতে আমি কিছুতেই তোমাকে
বিয়ে করবো না, কিছুতেই না। সঞ্জয় আচমকা জাপটে ধরলো মাধবীলতাকে, বিড়বিড় করে বলল, আমি কিছুতেই বৌদির সাথে সংসার করবো না। সংসার যদি করতে হয় আমি তোমাকে বিয়ে করে তবেই সংসার করবো। মাধবীলতা শক্ত হয়ে গেল, চোখের জল মুছে বলল, বিয়ে আমাকে না জানিয়ে করছো, সংসারটাও না হয় আমাকে না জানিয়েই করো। তুমি ওকে ভুল বুঝছো মাধু। মাধবীলতা সঞ্জয়ের কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল, কণ্ঠে বিষাদ ঢেলে বলল, আমি শুধু ভাবছি বাবা মাকে কী বলবো, কত বড় মুখ করে তোমার কথা বলেছিলাম। কিছু বলার দরকার নেই, বললাম তো বিয়ে করবো তোমাকে। মাধবীলতা ভাবুক হয়ে হঠাৎ বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করবো না সঞ্জয়। সঞ্জয় দৃঢ় কণ্ঠে বলে, তুমি আমাকে বিয়ে না করলেও আমি নিজেকে শেষ করে দিব। মাধবীলতা কেঁপে উঠল, নিজেকে সামনে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যতই আমাকে ভয় দেখাও, যতদিন তোমার বউ থাকবে ততদিন আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। সঞ্জয় জেদিকণ্ঠ বলল, ওর জায়গায় ও থাকবে, তোমার জায়গায় তুমি থাকবে। তুমি দুই বিয়ে করতে চাইছো, লজ্জা লাগছে না তোমার? না, লজ্জা লাগছে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনো মূল্যে হারাতে পারবো না। মাধবীলতা আবারও দীর্ঘশ্বাস ফেলল, বলল, একই কাজ আমি যদি করতাম মেনে নিতে তুমি? আমি জানি না, আমি তোমাকে অন্য কারোর সাথে ভাবতেই পারি না, আমার দম বন্ধ হয়ে এসেছে। মাধবীলতা সঞ্জয়ের শার্টের কলার চেপে ধরে ঝরঝর করে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে অন্য কারোর সাথে ভাবতে পারো না, আর আমি নিজের চোখে তোমার বিয়ে দেখেছি। আমি কিভাবে এখনো বেঁচে আছি, আমার কষ্টটা বুঝতে পারছো তুমি? সঞ্জয় মাধবীলতার কপালে কপাল ঠেকালো, বলল, তোমার কষ্ট কমাতেই তো আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, প্লিজ রাজি হয়ে যাও। বিয়ে করব তোমাকে, যেদিন তুমি ওই সম্পর্ক চুকিয়ে মুক্ত হয়ে আমার কাছে আসবে, সেদিন তোমাকে বিয়ে করব। সঞ্জয় ভীতুকণ্ঠে বলল, যদি তার আগেই তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়? ভয় পেও না, মনে একজনকে রেখে অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে আমার নেই। সঞ্জয় আর কিছু বলতে গিয়েও থেমে গেল, মাধবীলতাকে জোর করে কাছে টেনে নিল। মাধবীলতার কপালে ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে দিল। আদরের গভীরতা বেড়ে যেতে মাধবীলতা সঞ্জয়কে থামিয়ে দিল, বলল, এমন কিছু করো না যাতে আমি সারা জীবন নিজের কাছে ছোট হয়ে থাকি, পাপ বোধ হয়। সঞ্জয় ওখানে থেমে গেল, খাট থেকে উঠে সোফায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। মাধবীলতা অনেকক্ষণ একটা জায়গায় চুপটি করে বসে রইল, তারপর খাটের এক পাশে গুটি গুটি মেরে বলল, সারা রাত কারো ঘুম হলো না। ভোরের দিকে সঞ্জয়ের চোখটা লেগে গেল, বেশ বেলা করে ঘুম ভাঙল। উঠে দেখলো মাধবীলতার রুমে নেই। সঞ্জয় মাধবীলতার নিচু কণ্ঠে ডাকতে ডাকতে বাথরুমে গেল। বাথরুমে এলো, মাধবীলতা নেই। বিছানায় চোখ পড়তে একটা চিরকুট লেখা। সঞ্জয় কয়েক পা এগিয়ে গিয়ে চিরকুটটা হাতে নিল, চিরকুটে ভাঁজ খুলে পড়তে আরম্ভ করলো। তুমি সারা রাত ঘুমাওনি, ভোরের দিকে ঘুমিয়েছো, সকালে আর ডাকতে ইচ্ছে করলো না। আমি বাড়ি চলে যাচ্ছি, হলের সামনে গিয়ে আমাকে খুঁজলেও পাবে না। তুমি বাড়ি চলে যাও। মায়ের কথা মতো যখন বিয়ে করছো, বাকি কর্তব্যগুলো আশা করি পালন করবে। ভালো থেকো, মাধবীলতা। সঞ্জয় রাগে দুঃখে ক্ষোভে চিরকুটটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল, তারপর ধপ করে মেঝেতে বসে পড়ল। মনে অশান্তি, বুকে হাহাকার। দু হাতে মুখ ঢেকে অনেকক্ষণ একভাবে বসে রইল সঞ্জয় বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। বাড়ি ফিরে অনেকক্ষণ সময় নিয়ে স্নান করলো। স্নান করে ঘরে আসতে মা ডাকতে চলে এলো, নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। সঞ্জয় বিরক্ত চেপে বলল, এখন কোথাও যেতে পারবো না আমি। সঞ্জয়, জেদ করিস না, তুই এখন আমার সাথে নিচে যাবি, বৌমার ভাত কাপড়ের দায়িত্ব নিবি তুই। আমার এসব ভালো লাগছে না মা। ভালো না লাগলেও কিছু করার নেই, এগুলো নিয়ম মানতে হবে। তুমি এখন যাও তো মা, তুমি আমার সাথে চলো। মা নাছোড়বান্দা। সঞ্জয়কে না নিয়ে কিছুতেই যাবে না, অগত্যা সঞ্জয়কে দিতে হলো। আলপনাকে সঞ্জয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো। মা বলল, ভাত কাপড়ে দায়িত্ব নেই। মা যেভাবে শিখিয়ে দিল, সঞ্জয় বিরস মুখে সেভাবে আলপনার হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব ও তোমার ছেলেদের দায়িত্ব আমি নিলাম। মা রেগে গেল, বললাম, কীভাবে শিখিয়ে দিলাম আর কীভাবে বললি তুই? বল, সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সঞ্জয় চুপ থাকতে পারল না, বলল, সারা জীবন বলে কী লাভ মা, যদি দাদার মতো আমিও অকালে মরে যাই? মা আঁতকে উঠে সঞ্জয়ের মুখ চেপে দিল, বলল, এসব কি অলক্ষণীয় কথা, মুখে কিছু আটকায় না তোর? সঞ্জয় আর কিছু বলল না। সবার অগোচরে আলপনা আস্তে করে চোখ মুছল। দুপুর গড়িয়ে গেছে। দুপুরের কড়া রোদ সরে গিয়ে প্রকৃতি শীতল ছায়া বিরাজ করছে। আলপনা সম্পদের ঘরে চুপটি মেরে বসে আছে, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না তার। মনের ভেতর গুমোট বাঁধা চাপা কষ্ট, বুকে হাহাকার। বাচ্চা দুটো কাছে নেই। শম্পার সাথে শম্পার ঘরে হয়তো খেলা করছে। বাচ্চা দুটো সবে 3 বছর পা রেখেছে, এখন অনেক কিছু বলতে পারে, বেশ বুঝদার হয়েছে। তবে বড় হলে হয়তো তাদের বাবার কথা মনেই থাকবে না, ভুলে যাবে। হয়তো সবার আগে সঞ্জয়কে বাবা বলে রাখবে। সম্পদের বলা প্রতিটি কথা, আদর, ভালোবাসা এখনও আলপনার মনে গেঁথে আছে। হাজার চেষ্টা করেও সম্পদের জায়গায় সঞ্জয়কে কোনোদিন দিতে পারবে না আলপনা। আলপনা তো সঞ্জয়কে স্বামী হিসেবে মেনে নিতে পারছেই না। বাচ্চা দুটোর জন্য এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে।
আসবো? এতক্ষণে এলোমেলো ভাবনায় বিভোর ছিল আলপনা। শাশুড়ির ডাকে হুঁশ ফিরল। মাথায় ঘোমটা টেনে বসা থেকে উঠে দাঁড়ালো আলপনা। আলপনা আচার ব্যবহার দেখলে সুনিতার মনটা গর্বে ভরে যায়। বিয়ের এত বছর হয়েছে, এখনও শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান করে। মাথায় তাড়াহুড়ো করে ঘোমটা তুলে দেয়। এই যুগে এমন শান্তশিষ্ট ভদ্র পুত্রবধূ পাওয়া ভাগ্যের ব্যাপার। সুনিতা কপালগুনি এমন রূপবতী গুণবতী বৌমা পেয়েছে। তাই তো এই বউকে হাতছাড়া করতে চান না তিনি। বড় ছেলে মারা যাওয়ার পর বাচ্চা দুটোর অজুহাতে সঞ্জয়ের বউকে এই সংসার বেঁধে রেখেছেন। দাঁড়ালে কেন, বসো। সুনিতা ঘরে এসে খাটের একপাশে বসতে বসতে আলপনাকে উদ্দেশ্য করে কথাটা বলল। আলপনা শাশুড়ির পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসলো। সুনিতা অনেকক্ষণ আলপনার সিঁদুরে রাঙা স্মৃতির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বলতে বাধা নেই, সম্পদ মারা যাওয়ার পর এই 1 বছর সুনিতার আলপনার সামনে কখনো স্মৃতিতে সিঁদুর পড়েনি। তার অল্প বয়সী বিধবা বৌমা সাদা স্মৃতিতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। তিনি মা হয়ে কিছুতেই বউয়ের সামনে স্মৃতিতে সিঁদুর পরতে পারেনি। এই মেয়েটার জন্য তার খুব মায়া লাগে। অনেক দিন পর তিনিও আজ স্মৃতি রাঙিয়ে সিঁদুর পরেছেন। সুনিতা আলপনার মাথায় হাত রেখে বলল, বৌমা। আলপনা মুখ তুলে শাশুড়ির মুখের দিকে চাইল। চোখ দুটো ছলছল করছে। সুনিতা আলপনার মনের অবস্থা বুঝতে পারলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেঙে পড়লে তোমাকে চলবে না। বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হতে হবে, নিশ্চুপ। সুনিতা আলপনার এক হাত জড়িয়ে ধরল, ইতস্তত করে বলল, তুমি তো জানো আমার ছোট ছেলেটা একটু বদরাগী ঘাটরা টাইপের হলো। মনটা খুব ভালো, তুমি আর দেরি করো না। ওকে মন থেকে মেনে নিয়ে আঁচলে শক্ত করে বেঁধে ফেলো, যেন আর কখনো মায়ের টান ছিন্ন করে বের হতে পারবেন না। নিশ্চয়। সুনিতা আর কিছু কথা বলে চলে গেল। সুনিতা যতটা সহজে কথাগুলো বলেও ততটা সহজে কোনোদিনও সঞ্জয়কে মন থেকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। শম্পা বারবার অনিমেষকে ফোন দিচ্ছে। অনিমেষ কিছুতেই শম্পার ফোন রিসিভ করছে না। এই মানুষটা হঠাৎ করে এমন হয়ে গেল কেন, শম্পা বুঝে উঠতে পারে না। আগে বেশ হাসি খুশি মেজাজে শম্পার সাথে কথা বলতো, গল্প করতো। কখনো কখনো শম্পাকে বাইকের পেছনে বসে কলেজে পৌঁছে দিত। অথচ এখন কেমন দূরে দূরে থাকে, কেমন সবসময় অনিমেষদা দূরে দূরে থাকে। আগের মতো শম্পার সাথে মিশে না, কথা বলে না। তবে কি অনিমেষদা কোনোভাবে জেনে গেছে শম্পা অনিমেষদাকে পছন্দ করে? কিন্তু কিভাবে জানবে মানুষটা? শম্পা কখনো মুখ ফুটে বলে নেই কিংবা আকার ইঙ্গিত করেনি। সঞ্জয় অনেক রাত পর্যন্ত ছাদে বসে একমনে সিগারেট খেলো। অনিমেষ অনেকক্ষণ শঙ্খ দিল। একসময় বাড়ি চলে গেল। মশার কামড়ে হাত পা জ্বলছে, তবুও ঘরে যেতে ইচ্ছে করছে না। মাধবীলতা ফোনে অনেকবার ফোন দিয়েছে। মাধবীলতা সঞ্জয়ের ফোন রিসিভ করেনি, বন্ধ করে দিয়েছে। সঞ্জয় মেসেঞ্জারে রক করেছে, সেখানে নো রিপ্লাই। উল্টো সব জায়গা থেকে সঞ্জয়কে ব্লক করে রেখেছে মাধবীলতা। রাগে দুঃখে ক্ষোভে সঞ্জয়ের অবস্থা নাজেহাল। নিজের চুল নিজে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। সঞ্জয়কে কেউ বোঝে না, কেউ ওর মন বোঝার চেষ্টা করে না। যার যার সিদ্ধান্ত শুধু কৌশলে সঞ্জয়ের ঘাড়ে চাপিয়ে দেয়। সঞ্জয় ভাবনার অথৈ সাগরে ডুবিয়ে রেখে আস্তে করে কেটে পড়ে। সঞ্জয় উঠে পড়ল, এলোমেলো পায়ে ঘরে ঢুকলো। ঘরটা ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। এত ঘটা করে ফুল দিয়ে কে সাজালো? এত ফুল দেখে সঞ্জয়ের মাথা বিগড়ে গেল। ওই তো খাটের একপাশে আলপনা আনমরা হয়ে বসে আছে। সঞ্জয় আলপনার সাথে কোনো কথা বলল না, ফুলগুলো টেনে টেনে ছিঁড়ল। আলপনা টু শব্দটি করল না, চুপ করে সঞ্জয়ের কার্যকলাপ দেখতে লাগলো। সঞ্জয় ক্লান্ত হয়ে ধপাস করে মেঝেতে বসে মুড়ে পড়ল। আলপনা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ি তাকালো, তারপর আস্তে করে উঠে বলল, সঞ্জয়। সঞ্জয় মুখ তুলে আলপনার দিকে তাকালো। আলপনা বলল, এতক্ষণ কোথায় ছিল বলো তো? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সঞ্জয় তাচ্ছিল্য করে বলল, এত তাড়াতাড়ি দাদার স্মৃতি ভুলে গেলে? সঞ্জয়ের কথাগুলো আলপনা একটু গাঢ় হাসলো। গাঢ় কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই মানুষটা আমার হৃৎপিণ্ডে মিশে আছে। এত তাড়াতাড়ি তাকে ভুলি কীভাবে বলো তো? তাহলে আমার জন্য অপেক্ষা করছিলে কেন? যদি বলি তোমার মায়ের নির্দেশ, মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে নাকি? আলপনা আনমরা হয়ে বলো, তুমিও তো মায়ের কথা শুনে আমাকে করুণা করে বিয়েটা করলে সঞ্জয়। সঞ্জয় কিছু বলতে কেউ থেমে গেল। আলপনা বলল, অনেক রাত হয়ে গেছে, এত রাত জায়গা ঠিক না, শরীর খারাপ করবে, ঘুমাও এখন। সঞ্জয় আলপনাকে পিছু রেখে বলল, তুমি কোথায় যাচ্ছ? আলপনা মাথা এলিয়ে পেছন ফিরে তাকালো, বলল, তোমার দাদার ঘরে। আর আসবে না এই ঘরে? না। আলপনা চলে গেল। সঞ্জয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ফেলে খাটে উঠে শুয়ে পড়ল। আলপনা দরজায় কড়া নাড়ল, নিচু কণ্ঠে কয়েকবার ডাকলো, শম্পা, দরজা খুলো, আমি বৌদি। শম্পা মায়ের নির্দেশ অপু তসুর সাথে আলপনার ঘরে ঘুমিয়েছে। যদিও আলপনা ছেলে দুটোকেও গল্প ছেলে ঘুম পাড়িয়ে রেখে তারপর সঞ্জয়ের ঘরে যেতে বাধ্য হয়েছিল। আলপনাকে আলপনার শ্বশুর অনেক বলে কয়ে এক প্রকার বাধ্য করে সঞ্জয়ের ঘরে যেতে। শম্পা ঘুমের চোখে উঠে দরজা খুলে দিল। রাত দুপুরে দরজার উপর সে বৌদিকে দেখে চমকে উঠল শম্পা। অস্ফুট স্বরে বলল, এত রাতে তুমি এখানে? উত্তরে আলপনা একটুখানি হাসলো। তারপর শম্পার পাশ কাটিয়ে ঘরে গিয়ে বাচ্চা দুটোর একপাশে শুয়ে পড়লো। বলল, তুমি চাইলে এই ঘরে ঘুমাতে পারো। তখন শম্পা বিস্ময়ে কাটেনি, বলল,
বৌদি, তুমি হঠাৎ এই ঘরে আসলে? ছোটদা কিছু বলেছে তোমায়? না। কি বলে ও? মা জানতে পারলে খুব রাগ করবে। মাকে কিছু বলে না। মা যদি দেখে ফেলে? আমি মাকে বুঝিয়ে বলবো। শম্পা দীর্ঘশ্বাস ফেললো। আমি ঘরে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমাও। শম্পা চলে গেল। আলপনা আস্তে করে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। তারপর আলমারির ড্রয়ার খুলে ওদের বিয়ের ছবিটা বের করলো, চোখের সামনে মেলে ধরলো। আলপনার চোখ দুটো জলে ভরে উঠল। সম্পদের ছবিখানা বুকের ভিতর চেপে ধরে হু হু করে কেঁদে দিল আলপনা। ও কি কখনো ভেবেছিল এত তাড়াতাড়ি ওদের সুখের সংসার এতেই ঘটবে? ইস, কি সুখের জীবন ছিল ওদের। সম্পদের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আলপনা ছোট ছোট ব্যাপারে কড়া নজর রাখত মানুষটা। কি যে ভালোবাসতো, চোখে হারাতো আলপনাকে। বেশি দিন না দেখে থাকতে পারতো না। কখনো আলপনা বাপের বাড়ি গিয়ে থাকতে দিত না। সাথে করে নিয়ে যেত, দুদিন থেকে সাথে করে নিয়ে আসতো। বিয়ের পর মাত্র 2বার বোধহয় একা গিয়ে বাপের বাড়িতে বেশ কিছুদিন থেকেছিল। মানুষটা ফোনে সে কি পাগলামি! একবার বাবাকে আনতে পারলো, আরেকবার লাজ লজ্জা ভুলে 15 দিন থাকার কথা থাকলেও 4 দিনের মাথায় নিজে আনতে চলে গেল। অথচ আজ 1 বছর হয়ে গেল মানুষটা আলপনাকে ছেড়ে থেকেছে। আর আসবে না, আর কখনো আসবে না মানুষটা। লাজুক কণ্ঠে ফিসফিস করে কখনো বলবে না, আমার তোমাকে ছাড়া থাকতে একটুও ভালো লাগে না বউ, খুব কষ্ট হয়, বুকের বাম পাশটায় ব্যথা হয়। কি পাষাণ মানুষটা! আলপনা বুক ভেঙে কান্না আসে, মুখে কাপড় গুজে সারা রাত কাঁদতে লাগলো আলপনা। মানুষটা তো মরে গিয়ে বেঁচে গেছে, অথচ আলপনাকে দিয়ে গেছে এক মধুর বিষাক্ত স্মৃতি। এই স্মৃতিগুলো সারা জীবন আলপনাকে কুড়ে শেষ করে দিবে। আলপনা কী এমন পাপ করেছিল? ভগবান কিসের শাস্তি দিয়েছে আলপনাকে? স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতে তার ছোট ভাইকে বিয়ে করা কতটা যন্ত্রণাদায়ক তা যদি কেউ একটু বুঝতো, তাহলে কেউ কোনো দিন আলপনাকে বিয়ের জন্য জোর করতো না। সকাল থেকে আলপনার শাশুড়ি মা আলপনার সাথে একটাও কথা বলছে না। ওনার মুখটা গম্ভীর, চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিচ্ছে। কখনো তো এমন করে না মানুষটা। হঠাৎ কী হলো? শাশুড়ি মায়ের হঠাৎ মাথার চাউনি দেখে আলপনা আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না। তিনি এক মনে তপুকে কোলে বসে খাইয়ে দিচ্ছেন। অপুর খাওয়া শেষ, বসে বসে কার্টুন দেখছে। আলপনা হাতে কাজ শেষ করে তপুর কাছে এসে বলল, ছেলেকে আদর দিয়ে কোলে টেনে নিল। শাশুড়ির দিকে তাকিয়ে বলল, কী হয়েছে মা? কী আর হবে, তোমার তো কেউ আমার কথা শোনো না, যে যার মর্জি মতো চলো। আলপনা আহত দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকালো। সুনিতা দীর্ঘশ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, আজ থেকে আমি আমার নাতি দুটোকে নিয়ে সম্পদের ঘরে থাকবো, তুমি থাকবে সঞ্জয় ঘরে। আলপনা হতভম্ব হলো, অস্ফুট স্বরে বলল, আমি আমার ছেলে দুটোকে ছাড়া থাকতে পারি না। এটা ভুল কথা বৌমা, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। যা হচ্ছে মেনে নাও, মানিয়ে নাও। সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আর রাত জেগে না ঘুমিয়ে এত কান্নাকাটি করো না, অসুস্থ হয়ে যাবে। হলো কি? কে? আমি মাধবীলতার মা বলছি। তুমি কি সঞ্জয়? হ্যাঁ হ্যাঁ, আমি সঞ্জয় আন্টি। তোমাদের ভিতরে কি ঝগড়া হয়েছে বাবা? সঞ্জয় ভীতুকণ্ঠে বলে, কেন, কী হয়েছে? মাধবীলতা ঠিক আছে তো আন্টি? ঠিক নেই বাবা, আমার হাসি কুটুমেরা একদিনের ব্যবধানে কেমন যেন হয়ে গেছে। সারাক্ষণ বিড়বিড় করে তোমার ছবির সাথে কথা বলে আর কাঁদে। কিছু জিজ্ঞাসা করলে স্পষ্ট করে কিছুই বলে না। কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি একটু আসবে বাবা? আমি আসছি আন্টি। মাধবীলতার মায়ের নাম মালতী। ভদ্রমহিলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। মাধবীলতার বাবা ব্যাংকে চাকরি করেন। ওরা 2 বোন 1 ভাই। বড়দির নাম রাধিকা। বড়দির বিয়ে হয়ে গেছে, বরের সাথে লন্ডনে থাকে। 2 বছরের একটা মেয়ে আছে। তারপর দাদার নাম রঞ্জিত, মেধাবী ছাত্র, বুয়েটে পড়াশুনো করে। সবার ছোট মাধবীলতা। তার এই ছোট মেয়েটা একটু বেশি আদরের। সঞ্জয়ের সাথে প্রেম মাধবীলতার অনেক দিনের। প্রথমে মাধবীলতার মা জানার পর সঞ্জয়ের সাথে আলাদা করে কথা বলছিল। সঞ্জয় শিক্ষিত ছেলে, পরিবার ভালো, তিনি আর আপত্তি করেননি। তাছাড়া সঞ্জয় বলেছিল খুব একটা শীঘ্রই একটা চাকরি জুগিয়ে ফেলবে, তারপর বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। যদিও রঞ্জিত জানার পর একটু গাইগুই করছিল, তবে বোনের জেদ আর মায়ের আগ্রহের কাছে রঞ্জিতের বারণ খুব একটা টেকেনি। মৌখিকভাবে ওদের বিয়ের কথা হয়ে যায়। তাছাড়া সঞ্জয় ভালো চাকরি করে, এখন শুধু ভালো দিনক্ষণ দেখে 2 পরিবার একসাথে বসে ওদের বিয়ে ঠিকঠাক করে ধুমধাম করে বিয়ে দিবে। অথচ হঠাৎ গতকাল সকালে মেয়েটা বাড়ি এসে অস্বাভাবিক আচরণ করছে। মালতী বিস্তারিত না জেনে কাউকে কিছু বলতেও পারছে না। সঞ্জয় এলো ঘন্টা 3 পর। রাস্তায় খুব জ্যাম, গাড়ি চলে তো চলেই না। ইচ্ছে থাকলেও সঠিক সময়ে এসে পৌঁছাতে পারল না। মাধবী তার ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন। কলিং বেলের শব্দ শুনে মা দরজা খুলে দিল। দরজার ওপাশে সঞ্জয়কে দাঁড়িয়ে থাকতে দেখে মাধবীলতা প্রচণ্ড রেগে গেলেন। রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি এখানে কেন এসেছো? সঞ্জয় ঘরে এসে মাধবীলতার মুখোমুখি দাঁড়ালো। বলল, তুমি এমন করছো কেন? কি করছে আমি? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও, যাও বলছি।
সঞ্জয় ধপ করে সোফায় বসে পড়ল। যেদিকণ্ঠ বলে যাব না। মালতী দুজনের কথার আগামতা কিছুই বুঝতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সঞ্জয় গলাটাই ঢিলে করতে করতে বলল, আন্টি প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল হবে? মালতী তাড়াহুড়ো করে রান্নাঘরে জল আনতে চলে গেল। সঞ্জয় মাধবীলতা এক হাত শক্ত করে চেপে ধরে জোর করে নিজের সাথে বসিয়ে দিল। চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, এতই যখন ভালোবাসো দূরে দূরে থেকে আমাকে কষ্ট দিচ্ছ কেন? আর নিজেই বা কষ্ট পাচ্ছ কেন? মাধবীলতা হাত মোছামুছি করতে করতে কণ্ঠে বিরক্ত ফুটিয়ে বলল, আমার হাত ছাড়ো বলছি। ছাড়বো না, আমার লাগছে। লাগুক, আমারও লাগে, বুকের এইখানটায় খুব লাগে। কেন সব রকম যোগাযোগ বন্ধ করছো? তুমি জানো না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না? মাধবীলতা তাচ্ছিল্য করে বলল, অভিনয়। সঞ্জয় আহত স্বরে বলল, আমার ভালোবাসাটা অভিনয় না মাধু। এই মিথ্যা অপবাদ আমি কিছুতেই সহ্য করবো না। তুমি আমার হাত ছাড়ো। বললাম তো ছাড়বো না। মাধবীলতা এই ঘরে আসছে। সঞ্জয় আস্তে করে মাধবীলতার হাতটা ছেড়ে দিল। মাধবীলতার ফোন টেনে নিল, তারপর ফোনের লক খুলে সব জায়গা থেকে ব্লক খুলে দিল। তোমার জল। সঞ্জয় জলের গ্লাসটা হাতে নিল, এক নিঃশ্বাসে পুরো জলটুকু খেয়ে নিল। ট্রেতে বাহারি পদের খাবার দেখে বলল, শুধু শুধু কষ্ট করেন, আমি আর কিছুই খাবো না। মাধবী সঞ্জয়ের মুখোমুখি সামনের সবাই বলল। সঞ্জয় বলল, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল অফিসে। আপনি আজ স্কুলে যাননি? না। মালতী ইতস্তত করে বলল, তারপর বিয়ের কথা কিছু ভাবলে? সঞ্জয় মাধবীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো সবসময় বিয়ে করতে চাই, আপনার মেয়ে তো বিয়ের জন্য রাজি হচ্ছে না। মাধুর ভেতরে আগে চোখে সঞ্জয়ের দিকে তাকালো। মালতী বলল, তাহলে যে কোনো একদিন তোমার পরিবার নিয়ে আসো, আমরা বসে কথা বলি। সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আন্টি আমি আপনার মেয়েকে যে কোনো দিন বিয়ে করার জন্য প্রস্তুত। আপনি অনুমতি দিলে এক্ষুনি বিয়ে করবো ওকে। আন্টি আমি আপনার মেয়েকে যে কোনো দিন বিয়ে করার জন্য প্রস্তুত। আপনি অনুমতি দিলে এক্ষুনি বিয়ে করবো ওকে। তুমি এখন বাড়ি যাও সঞ্জয়, তোমার ভণ্ডামি আর সহ্য হচ্ছে না। মালতী মেয়েকে মৃদু কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন ওর সাথে? মাধবী বলল, মা তুমি আমাকে না জানিয়ে জিজ্ঞাসা করে ওকে বাড়িতে কেন দেখেছ? মাধবী, মা শোনো, ও যতই মিষ্টি মিষ্টি কথা বলো, আমি ওকে এই মুহূর্তে কিছুতেই বিয়ে করব না। যেদিন ওর পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে সেদিন ওকে বিয়ে করার কথা ভেবে দেবো, তার আগে না। সঞ্জয় তো তোর সাথে মজা করছে, ও পরিবার ছাড়া তোকে বিয়ে করবে নাকি? মাধবী সঞ্জয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসলো। মাধবীলতার হাসিটা সঞ্জয়ের বুকে তীরের ফলার মতো বিঁধল। সঞ্জয় মাথা নিচু করে ফেললো। মাধবীলতা বলল, পরিবার নিয়ে আসার সৎ ওর এখন আছে নাকি জিজ্ঞাসা করে দেখো তো। মালতী বলল, কী হয়েছে, তুই এভাবে কথা বলছিস কেন? খুলে বল তো আমাকে। মাধবীলতার চোখ দুটো ছলছল করছে, ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে সঞ্জয়ের নতমুখের দিকে। মনে হচ্ছে কত কথা বলছে, মুখ ফুটে কিছুই বলতে ইচ্ছে করছে না। মাধবীলতা চোখ দু চোখ বুজে ফেলল। দুফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। সঞ্জয় আর চোখে মাধবীলতার ক্লান্ত ভরা বিষণ্ণ মুখের দিকে এক পলক তাকালো। মাধবীলতার মায়াবী চোখে জল দেখে সঞ্জয় বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মাধবীলতার মায়ের অগোচরে চোখের জলটুকু চট করে মুছে নিল। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ করে বলল, ওকে জিজ্ঞাসা করো। মাধবীলতা ম্যাচিওর মেয়ে, তুচ্ছ কারণ ঝগড়া করে এত হেয়ালি করবে না, কিংবা এতটা ভেঙে পড়বে না। নিশ্চয় ওদের ভিতরে খুব বড় কিছু নিয়ে ঝগড়া বা মনমালিন্য বেশ বুঝতে পারছে মাধবী, কিন্তু আসল কারণটা ধরতে পারছে না। এদিকে ওরা কিছু স্পষ্ট করে বলছে না। মাধবী সঞ্জয়ের মুখোমুখি বসলো, বলল, কী হয়েছে সঞ্জয়, আমাকে সত্যি করে বলো তো। সঞ্জয় মাথা তুলে বলল, মুখটা শুকিয়ে একটুখানি হয়েছে, বুকের ভেতর চিনচিনে ব্যথাটা তীব্র হচ্ছে, চোখ দুটো লাল টকটক। এই প্রথম সঞ্জয় বড় সাহস করে মালতীর সামনে মাধবীলতার হাত দুটো মুঠো করে ধরল। রুদ্ধশ্বাস ফেলে বলল, আপনার মেয়েকে এখন এই মুহূর্তে বিয়ে করবো, আপনি প্লিজ রাজি হয়ে যান। কথাটা বলে মালতীর সামনে হাঁটু মুড়ে বসলো। তখন মাধবীলতার এক হাত সঞ্জয় হাতের মুঠো ধরে রাখা। মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় মুখ গুজে বেকুল হয়ে কাঁদছে। সঞ্জয় মালতীর পায়ের সামনে মাথা নিচু করে ভেজা কণ্ঠ বলল, আমাকে দয়া করেন আন্টি, ভিক্ষা চাই আপনার মেয়েকে। ভগবানের দিব্যি সারা জীবন ওকে সুখে রাখবো, কোনোদিন কোনো অভিযোগ করতে দেব না। আপনার মেয়ের হাত দুটো ভিক্ষা দেন না আমাকে আন্টি। মালতী সঞ্জয়ের কাঁধে হাত রেখে নরম স্বরে বলল, এভাবে বলছে কেন বাবা?
আমরা মাধবীকে তোমার হাতে তুলে দিতে আমাদের কোনো সমস্যা নেই। তোমার পরিবার নিয়ে এসো, বসে কথা বলি, তারপর তোমাদের 4 হাত খুব শীঘ্রই এক করে দেব। সঞ্জয় দৃঢ় কথা বলে, আমি মাধুকে এক্ষুনি বিয়ে করতে চাই আন্টি। এক্ষুনি মানে এক্ষুনি। সঞ্জয়ের কথার আগামাথা বুঝতে পারছে না মালতী। হঠাৎ ছেলেটা এমন পাগলামি করছে কেন, কে জানে। মাধুর ভেতর বুক ছিঁড়ে গভীর দীর্ঘশ্বাস পেলে সঞ্জয়ের হাত থেকে জোর করে নিজের হাতখানা ছাড়িয়ে নিল, বলল, বাড়ি যাও। সঞ্জয় আবারও মাধবীর এক হাত শক্ত করে চেপে দিল। যেদি কণ্ঠে বলে, তোমাকে না নিয়ে কোথাও যাব না আমি। তুমি যাবে, বললাম তো যাবে না। তুমি যাবে সঞ্জয়, আমাকে জোর করো না মাধব, আমাকে তোমার ছাড়া কোথাও যাবো না। তুমি এক্ষুনি যাবে। যাবো না, চলে যাও। না যাবো না। মাধবীরা তার শব্দ করে কেঁদে ফেলল, অধৈর্য হয়ে পড়ল। কেন, তোমার এক বৌদি হচ্ছে না, এখন আমাকে লাগবে? মালতী চমকে উঠে মাধবীলতা কান্নারত মুখের দিকে তাকালো। হতভম্ব ভাব কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। অস্ফুট স্বরে বলল, এসব কি বলছিস তুই? মাধবীলতা কাঁদতে কাঁদতে সঞ্জয়ের দিকে এক আঙুল তাক করে বলল, আমি ঠিকই বলছি। ও ও আমাকে মিথ্যে স্বপ্ন দেখে মিথ্যে আশা রেখে বিয়ে করে ফেলছে মা। ও আমার সাথে চিট করছে। দিন শেষে ওর ছলনা জিতে গেল, আর আমার এত বছরের ভালোবাসা হেরে গেল মা। খুব বাজেভাবে হেরে গেল। ওকে তুমি চলে যেতে বলো, আমার চোখের সামনে থেকে এক্ষুনি তুমি ওকে চলে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সময় বোধহয় থমকে গিয়েছিল। মালতী অনেকক্ষণ কিছু বলতে পারল না, শুধু বিস্ফোরিত চোখে সঞ্জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সঞ্জয় দু হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে, কে জানে হয়তো নীরবে কাঁদছে ছেলেটা। সঞ্জয়ের বুকের ভেতরে জমে থাকা পাহাড় সমান কষ্ট বুঝে না, কেউ বুঝে না। সবাই নিজেদের কষ্টের কথা বলে যায়, বারবার সঞ্জয় দোষী। দোষ না করেও দোষী হওয়ার কষ্ট যে কতটা যন্ত্রণা, ইস, তা যদি কেউ একটুখানি বুঝতো। সঞ্জয় আপন মানুষ সঞ্জয়কে বোঝে না, কাছের মানুষও বোঝে না, এমনকি ভালোবাসার মানুষও সঞ্জয়কে বোঝে না। কেউ সঞ্জয়কে বোঝে না। কেন? মালতীর হাত পা থরথর করে কাঁপছে। কী করবে, কী বলবে কিছুই বুঝতে পারছে না। মাথা তালগোল পাকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার স্বামীকে একটা ফোন করে বিশেষ প্রয়োজন, কিন্তু হাত বাড়িয়ে ফোনটা আনার শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। সঞ্জয় চুপচাপ বসে নেই। এক নিঃশ্বাসে ওর বিয়ের ঘটনা কথা মালতীকে বিস্তারিত খুলে বলল। মালতী সব শুনে স্তব্ধ হলো। এমন মাও হয় নাকি, একটা মানুষকে নিজের কাছে আটকে রাখতে চেয়ে 3-3টে জীবন নষ্ট করে দিল। ইস, কেন সে তার ছোট ছেলের মন বুঝল না? একটা অবিবাহিত ছেলে মায়ের জেদের কাছে হেরে গিয়ে নিজের ভালোবাসাকে দূরে ঠেলে 2 বাচ্চার মাকে বিয়ে করে ফেলছে, এও সম্ভব? মালতীর কিছু বলার ভাষা নেই, তবে খারাপ লাগছে। কার জন্য বেশি খারাপ লাগছে তাই তো বুঝতে পারছে না মালতী। সঞ্জয়ের জন্য নাকি নিজের জন্য, নাকি সঞ্জয়ের মা বোকা মহিলা হতে পারে, কিন্তু মাধবীর বাবা তো আর বোকা না। সঞ্জয় বিয়ে করে ফেলছে, উনি যদি একবার জানে মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দিবে, তবু সঞ্জয়ের সাথে জীবনে বিয়ে দিবে না। এদিকে ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। চোখের সামনে তীব্র ভালোবাসার ভয়ঙ্কর বিচ্ছেদ দেখে কী যে মায়া লাগছে তার। মাধবীলতা বুকে ধমকে রীতিমতো অপমান করে সঞ্জয়কে বাড়ি থেকে বের করে দিল। সঞ্জয় চলে যেতে মাধবীলতা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। নিজের চুলগুলো টেনে হিঁচড়ে ছিঁড়তে লাগলো। ফ্লোরে মাথা ঠুকতে ঠুকতে আহাজারি করছে মেয়েটা। মেয়ের অস্বাভাবিক আচরণ থেকে মালতী ভয় পেয়ে শব্দ করে কেঁদে ফেলল। মেয়েকে জাপটে ধরে ফেলল। মাধবীলতা ভেজা কণ্ঠে ফিসফিস করে বলল, আমার বুকের ভিতর পুড়ে যাচ্ছে গো মা। এই আগুন কী দিয়ে নেভাবো মনি? ও আমার ভালোবাসা বুঝলো না, আমার মন বুঝলো না। ও বিয়ে করার আগে আমাকে একবার ফোন করে বলতো, মাধু তুমি মরে যাও, তোমার মৃত্যুর মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দাও, দেখি তুমি কতখানি ভালোবাসো আমাকে। আমি মরে যেতাম, ওর জন্য হাসতে হাসতে আমি নিজেকে শেষ করে দিতাম। কিন্তু ও তো তা করলো না, আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল। সারা জীবন আমি এই যন্ত্রণা কিভাবে সহ্য করব মা? আমি তো আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এভাবে বলে না মা, তোর কিছু হলে আমরা কী নিয়ে থাকবো? তুই শুধু শুধু ওর কথা ভাবছিস, আমাদের কথা একবারও ভাবছিস না মাধবী। তোমাদের কথাই ভাবছি। দেখো তো, এখনও বেঁচে আছি আমি, এই পৃথিবী তো আমার না, আর জীবনও আমার হবে না যেন এখনও নিঃশ্বাস নিচ্ছি। রাত 12টার পরে বাড়ি ফিরল সঞ্জয়। সঞ্জয়ের হাঁটা আর ভঙ্গি অস্বাভাবিক, শরীর খুব ক্লান্ত, মাথা ভোঁতা অনুভূতি, বুকের ভিতর বিচ্ছেদের তীব্র যন্ত্রণা। সঞ্জয় ঘরে দিকেই দেখলো আলপনা খাটের এক কোণে আনমরা হয়ে বসে আছে। এত রাতে আলপনাকে দেখে রেগে গেল সঞ্জয়। আচমকা চিৎকার করে বলল, তুমি এত রাতে আমার ঘরে কী করছো? আলপনা ধরপড়ে উঠল, ভয়ে রীতিমতো কাঁপছে মেয়েটা, বুকে থুতু দিল। সঞ্জয় আর কোনো কথা না বলে গামছা নিয়ে সোজা বাথরুমে ছিল। প্রায় ঘন্টাখানেক পর স্নান করে রুমে এলো। আলপনা তখনও ওর ঘরে দেখে ভুরু কুচকে বলল, এখনও যাওনি তুমি? আলপনা মাথা নিচু করে ফেলল, কোথায় যাব? কোথায় আবার, দাদার ঘরে যাবে? আলপনা ইতস্তত করল, ওই ঘর থেকে মা আমাকে এক প্রকার জোর করে বের করে দিয়েছে। মা হয়তো ঘুমিয়ে পড়ছে, এখন যাও। আসলে মা
আমার ছেলে দুটোকে নিয়ে ঘরের ভেতর থেকে দরজা আটকে দিছে। আমি অনেকক্ষণ ডাকাডাকি করছি, মা দরজা খুলেনি। মগের মূল্য সব কিছু তার কথা মতো হবে নাকি? অসহ্য। বৌদির হাত জোর করছে, দরকার হলে শম্পার রুমে গিয়ে ঘুমাও, তবুও চলে যাও প্লিজ, আমাকে একা থাকতে দাও। আলপনা চোখের জল মুছল। আলপনাকে এই ঘরে আর নিজের ইচ্ছা আসে? সঞ্জয় তো আর জানে না আলপনাকে এই ঘরে জোর করে আটকে রাখা হয়েছে। সঞ্জয় হয়তো খেয়াল করেনি ঘরে ঢোকার সময় ঘরের লক বাইরে থেকে খুলেছে। আলপনা এই ব্যাপারে আর সঞ্জয়কে কিছু বলল না, গুটি গুটি পায়ে চলে যেতে নিল। দরজার সামনে গিয়ে দরজা ধরে অনেকক্ষণ টানাটানি করেও দরজা খুলতে পারল না। হতাশ হয়ে গিয়েছে। কীভাবে দরজা লাগিয়েছে খুলতে পারছে না। সঞ্জয় বিরক্তিতে বিছানা থেকে উঠে এলো। দরজাটা টান দিয়ে দেখলো দরজা বাইরে থেকে বন্ধ। সঞ্জয় ভয়ঙ্কর লেগে গেল। মাকে চিৎকার দিয়ে ডাকলো, আফসোস কেউ সাড়া দিল না। সঞ্জয়ের মাথা পুরোপুরি বিগড়ে গেল। মায়ের সমস্ত রাগ আলপনার উপর পড়লো। রেগে ফেটে দাঁতে দাঁত চেপে বলল, এই নোংরা বুদ্ধিটা তুমি মাকে দিয়েছো তাই না? কি ভাবো তোমরা আমাকে? আমি মেলভি? একজন নারী আমার ঘরে আমার সাথে আটকে রাখলে আমি তার উপর ঝাঁপিয়ে পড়বো? আমার চরিত্র এতটাই ঠুনকো না। কি ভাবো তোমরা? তোমার মতো 2 বাচ্চার মাকে ছুঁয়ে দেখা তো দূরের কথা, আমার রুচি আসে না। এত অপমান সহ্য হলো না আলপনা। 2 কান হাত চেপে ধরে শব্দ করে কেঁদে দিল। সেই সঞ্জয় এত খারাপ মেয়ে ভাবে আলপনাকে। আর যদি সম্পদ বেঁচে থাকতো, ওরা এভাবে আলপনার সাথে কথা বলতে পারতো না, জীবনেও পারতো না। একজন অল্প বয়সী মেয়ের স্বামী বেঁচে থাকা যে কতটা জরুরি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে আলপনা। ছন্দনীর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।